সুপ্রিয় দর্শক, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রাণফুটো নিউজ এন্ড ভিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি হাসান আহমেদ চৌধুরী কিরণ। দর্শক, আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মঞ্জুরুল হাসান খান, উপদেষ্টা সিপিবি, এবং একই সাথে রয়েছেন জনাব মাহফুজুল্লাহ, বিশিষ্ট সাংবাদিক। আমি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রাণফুটো নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। দর্শক, শুরুতে আমরা বাংলা ভিশনে প্রচারিত যে সংবাদ শিরোনামগুলো গতকালকে প্রচারিত হয়েছে সেগুলো একটু দেখে নেই। স্পষ্ট হচ্ছে, দুই বিদেশিকে হত্যা ও হোসেনি দালানে হামলাকারীদের পরিচয়। সরকার উৎখাত হবে না এতে, বলেছেন প্রধানমন্ত্রী। কঠোর হাতে সন্ত্রাস দমনের হুঁশিয়ারি। তাবেলা হত্যাকাণ্ডে জড়িত অন্যদের নামও প্রকাশ শিগগিরই, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মূল পরিকল্পনাকারীদের শনাক্তে কাইয়ুমকে রিমান্ডে নেওয়ার সুপারিশ হানিফের। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রমাণ করতে বিদেশি হত্যায় বিএনপি নেতাদের জড়ানো হচ্ছে, বললেন নজরুল ইসলাম খান। নিরপেক্ষ তদন্তের দাবি। বিশ্বব্যাংকের ব্যবসা অনুকূল পরিবেশের র্যাঙ্কিংয়ে আরও 2 ধাপ পেছালো বাংলাদেশ। বিশেষজ্ঞরা বললেন এটি এক ধরনের ওয়েক আপ কল। দর্শক, আমরা প্রধান শিরোনামগুলো দেখলাম। শিরোনাম যেটি নিয়ে সেটি গত কয়েক সপ্তাহ, বিশেষ করে এই মাসের শুরু থেকে সেটি শুরু হয়েছে দুই বিদেশি হত্যাকাণ্ডের পর থেকেই, এবং সেটাতে একটা দোষারোপের রাজনীতি সেটি বিএনপি বারবার বলে আসছে, এবং সেটাই কিন্তু আজকেও আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী একই ধরনের বক্তব্য দিয়েছে, এবং একই সাথে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকেও দেখেছি যে গতকালকে এই বিদেশি হত্যাকাণ্ডকে সাথে যারা সম্পৃক্ত তাদের নিয়ে কথা বলার চেষ্টা করেছে। তবে আমরা একটা বিষয় আবার লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে বাংলাদেশে যে দুই বিদেশি নাগরিক হত্যা হয়েছে, তাজিয়া মিছিলে আক্রমণ হয়েছে, এটি ইসলামী সংগঠন আইএসের দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ইন্টেলিজেন্স গ্রুপ। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে আইএসের সম্পৃক্ত না বলে তিনি বড় ভাই বলে আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে একজন বড় ভাইকে এখানে দোষারোপ করা হচ্ছে। আসলে সার্বিকভাবে এই হত্যাকাণ্ডের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে থাকাকালীন অবস্থায় বিএনপি জামাতের সম্পৃক্ততা, দেশে এসে একই বক্তব্য, আবার আমরা সরকারের মন্ত্রী এমপিদেরকেও একই সাথে বিএনপি জামাতের সম্পৃক্ততার কথা বলতে দেখেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও গত পরশু দিনের যে তাদের প্রেস কনফারেন্স ছিল সাংবাদিকদের সামনে, সেখানেও কিন্তু বিএনপির নেতাদের কথা উল্লেখ করা হয়েছে। আপনি সার্বিকভাবে আসলে এই হত্যাকাণ্ডকে জড়িয়ে বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি বা এই হত্যাকাণ্ডরা আসলে চিহ্নিত হওয়ার যে প্রক্রিয়া, সেইটাকে আপনি কিভাবে দেখছেন? ব্যাপার হচ্ছে যে দায়িত্বশীল মহল থেকে যখন এই ধরনের কথা বলা হয়, যখন তদন্ত চলছে, তদন্ত হওয়ার আগেই, কোনো চূড়ান্ত হওয়ার আগে বা সেখান থেকে কোনো হিন্স পাওয়ার আগেই দায়িত্বশীল মহল থেকে যখন কাউকে দোষারোপ করা হয়, তখন কিন্তু তদন্ত কাজটাই ব্যাহত হয়, এবং সেটাই এখানে হচ্ছে আর কি। এবং এটার ফলে তদন্ত করে এখন তো কিছু ধরেছে, অ্যারেস্ট করেছে, কিন্তু এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না। যেটা এই অভিযোগ করা হয়েছে, বিরোধী দলকে দায়ী করা হয়েছে, এবং সেই দায়ী করার কারণেই ঘুরে ফিরে এসে এই ধরনের এদেরকে শনাক্ত করা হচ্ছে, বলা হচ্ছে। আমরা এখানে জানি জজমিয়া নাটক এক সময় হয়েছিল, এই ধরনের নাটক সম্পর্কে মানুষ সন্দিহান। এখন এই ধরনের দোষারোপের ফলে এবং বারবার অভিযোগ, একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অভিযোগ যখন বিএনপির দিকে করা হয়, তখন কিন্তু মানুষের বিশ্বাসটা চলে যায়। পুলিশের সেই বিশ্বাসযোগ্যতাটা তারা হারিয়েছে আর কি, এবং এটা ক্রমাগতভাবে হয়ে চলেছে এখন। আর এখানে আইএস সম্পর্কে যেটা বলা হচ্ছে, সেটা সরকারের যে বক্তব্য, সেটাও কিন্তু কন্ট্রাডিক্টরি। এখন এখানে আইএস এখনো সুসংগঠিতভাবে গড়ে ওঠে না এখানে। তবে এখানে জঙ্গিরা আছে, আমরা জানি, সাম্প্রদায়িক শক্তি আছে, জঙ্গিবাদী শক্তি আছে, টেরোরিস্ট সন্ত্রাসী শক্তি আছে। তারা নানান রকম কর্মকাণ্ড এখানে করছে বিভিন্ন সময়, এবং একটার পর একটা ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে, আমরা দেখছি। কাজেই এদের অস্তিত্ব নাই এমন নয়, এরাই এখানে সংগঠিত হয়ে পরে আইএসের সাথে তারা যুক্ত হতে পারে, এটার খুব অসম্ভব কিছু না। সেটা একটা দেখার বিষয় আর কি। তবে পাশ্চাত্য দেশগুলি যেভাবে অভিযোগগুলি তুলছে, সেটা একটা মনে হয় যে তাদেরও একটা উদ্দেশ্যমূলক। তারা বাংলাদেশের উপর একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। এই যুদ্ধ অপরাধীদের বিচার নিয়েও তারা অতীতে চাপ সৃষ্টি করেছে, অন্যান্য বিষয় নিয়ে তারা চাপ সৃষ্টি করেছে, এবং এখন এই সব বিষয় নিয়েও চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে, এবং সেই জন্য তারা নানান রকম প্রচারণা করছে। আমরা তো এদের ভূমিকা আমরা জানি। আমেরিকা তো চোরকে বলে চুরি করো, গৃহস্থকে বলে সজাগ থাকো।
এখানে আপনার দেখেন সিরিয়াতে কি ঘটনা ঘটছে, লিবিয়াতে ঘটে গেল, ইরাকে ঘটে গেল, আফগানিস্তানে ঘটে গেল। সব জায়গায় কিন্তু জঙ্গিবাদের সাথে, আল কায়দার সাথে, তালেবানদের সাথে আমেরিকার একটা যোগসাজশ আছে এবং সেভাবে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। বাংলাদেশেও আমার মনে হয় সাম্প্রতিক কালে এই ষড়যন্ত্রটা খুব বেড়ে গেছে এবং সেই ব্যাপারে সরকার সতর্ক হওয়া দরকার এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের শাস্তি সঠিক দেওয়া লোকদেরকে দরকার। চিহ্নিত সঠিক করা লোকদের চিহ্নিত করা দরকার, যেটি- নাহলে খুব বিপদ হয়ে যাবে আমাদের জন্য। জি অথবা আমরা যেটি কথা বলছিলাম নিশ্চয়ই সেটি হচ্ছে যে সঠিকভাবে তদন্ত হওয়া দরকার, যারা জড়িত তাদের চিহ্নিত করা দরকার। কিন্তু গতকালকে নিশ্চয়ই আমরা দেখেছি যে গত রাতেই আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই কাইয়ুম সাহেবকে তিনি এই তালিকাভুক্ত করে বলেছেন যে তিনি জড়িত রয়েছেন। আবার পরবর্তীতে দেখেছি আমরা দুইটা টেলিভিশন চ্যানেলও দেখেছি যে সেখানে স্ক্রলের টিগারে যাচ্ছে, আবার পরবর্তীতে সেটা উল্টো হয়ে আমরা দেখেছি বলা হচ্ছে যে না তাকে সন্দেহ করা হচ্ছে, তিনি একইভাবে আবার সেই জায়গা থেকে একটু সরে আসছেন। আসলে মূল ঘটনাটা নিশ্চয়ই আমরা নিশ্চিত করে বলতে পারবো না কিভাবে কি হচ্ছে। এই জায়গায় সরকারের বক্তব্য বা জনগণের পারসেপশন, আপনারা যারা সুশীল সমাজের ব্যক্তিরা রয়েছেন আপনাদের চিন্তা চেতনা, আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে? প্রথমে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে নিরাপত্তা বলতে কি বোঝায় এই সম্পর্কে বোধহয় সম্ভবত আমাদের উপলব্ধির একটু ঘাটতি আছে। কারণ সারা পৃথিবী জুড়ে নিরাপত্তাকে একরকমভাবে দেখা হয়, আমরা সম্ভবত আরেক রকমভাবে দেখছি। এখন নিরাপত্তা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো ক্ষতির বিরুদ্ধে প্রতিরোধ অথবা তার বিরুদ্ধে রক্ষা কবচ। এখন এই বিষয়টাকে এইভাবে না দেখে যেরকমভাবে দেখা হচ্ছে তাতে নিরাপত্তার প্রশ্নটি গুলিয়ে ফেলা হচ্ছে। ধরুন গত কয়েকদিনে যতগুলো ঘটনা বাংলাদেশে ঘটেছে, মন্ত্রীদের বাগাড়ম্বর, সরকারের সর্বোচ্চ পর্যায়ে এক ধরনের আসামি চিহ্নিতকরণের প্রচেষ্টা, তারপরে গত 2-3 দিন ধরে বিভিন্ন লোকের নাম দিয়ে কথা বলা, বড় ভাই আবিষ্কার করা, যেটি জনাব মঞ্জুর হাসান খান বলেছেন যে জজ মিয়া নাটকের কথা এখানে আমি একদিন বলেছিলাম। সব কিছু মেলানোর পরে আজকে এই তদন্ত সম্পর্কে জনমনে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে এবং যে পারসেপশনটা তৈরি হচ্ছে, একটা জিনিস মানে মনে রাখা দরকার আমাদের, যে পারসেপশন কিন্তু অনেক সময় বাস্তবতার চেয়েও অনেক বেশি নিষ্ঠুর হয় এবং যে পারসেপশনটা তৈরি হয়েছে সেই পারসেপশনের ফলে আপনার আজকে সাধারণ মানুষ কোনো বিষয়টাকেই, সরকারের আন্তরিকতাকে, তদন্তকে কোনো রকমভাবে তারা সহজভাবে গ্রহণ করতে পারছেন না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রতিদিনই সংবাদপত্রে যেসব রিপোর্ট ছাপা হয়, যেমন এই যে গত দিন যেটি গেল, সেখানে মানব জমিনে একজন যিনি একেবারে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন, যেটি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে খুব অস্বাভাবিক ব্যাপার, পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে কোনো কিছু করা ছাড়াই স্বেচ্ছায় জবানবন্দি দেওয়া, তার যে জবানবন্দির বিবরণ, পূর্ণ বিবরণ ছাপা হয়েছে মানবজমিন পত্রিকায়, সেখানে কিন্তু কোনো বড় ভাই বা কোনো কিছু এরকম কোনো অস্তিত্ব আমি পাইনি পড়ে। কারণ বাংলা তো এটা, বাংলা পড়ে যা বুঝেছি। আবার এই দিনই আপনার যুগান্তর পত্রিকায় বলেছে যে যে ঘটনাগুলো ঘটেছে এগুলির সঙ্গে জামাত শিবির জড়িত। আগের দিন আবার যুগান্তর কিন্তু বড় ভাই আবিষ্কার করেছে, ছবি ছেপেছে, সমস্ত কিছু। এখন সাধারণ মানুষের মনের মধ্যে একটা বিষয় খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে এই যে অপরাধগুলো ঘটে, এই অপরাধগুলো কেন ঘটে এই বিষয়ে যদি আপনি আলোচনা না করেন কি কারণে হচ্ছে, তাহলে আপনি কিন্তু এই ধরনের অপরাধকে মোকাবেলা করতে পারবেন না। এবং এগুলি আলোচনা করতে গিয়ে আপনার যেভাবে অন্যের উপরে দোষ চাপানো হয়, সেটাও একটা, আমি মনে করি যে এক ধরনের উদ্ভট একটা চিন্তাভাবনা। যেমন প্রধানমন্ত্রী একটা মন্তব্য করেছেন, 2টি বোমা মেরে, 2জন মানুষ মেরে সরকার পতন করা যায় না। এটা তো খুব সত্য কথা। এটা বলার মধ্য দিয়ে এক ধরনের দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটে। পৃথিবীতে 2জন কেন, পৃথিবীতে বিভিন্ন দেশে 2জনের বেশি অনেক লোক। পাকিস্তানে আপনার প্রতিদিন কত লোক মারা যাচ্ছে এই সমস্ত বোমাবাজিতে, তাতে কি পাকিস্তান সরকারের পতন ঘটেছে? সরকারের পতন তো অন্য কারণে ঘটে, এইসব কারণে ঘটে না। তো এখন বলে দিলেন এটা যে উনি মানে ঘটেছে এটা। এখন প্রশ্নটা হচ্ছে যে এর পরিণতিটা কোন জায়গায় যাবে। পরিণতিটার আমি যেটা বুঝি যে একটা জায়গায় সরকার পুরো বিষয়টাকে নিয়ে গেছেন, সেটা হচ্ছে যে এতদিন আমার কাছে মনে হতো যে এটা ব্লেম গেমের পলিটিক্স, এখন মনে হচ্ছে যে এটা ব্লেম গেমের মধ্যে নাই, এটা জিঘাংসার রাজনীতিতে হয়ে পরিণত হয়েছে। এবং জিঘাংসা যখন আপনাকে গ্রাস করে তখন আপনি মনে করবেন যে আপনার নিঃশেষ হয়ে যাওয়ার, আপনি ধ্বংস হয়ে যাওয়ার এক ধরনের প্রস্তুতিতে আপনি অংশগ্রহণ করছেন। জিঘাংসা খুব খারাপ জিনিস। জিঘাংসাকে কাদের ধ্বংসের প্রস্তুতির কথা বলছেন? যারা জিঘাংসার রাজনীতির মধ্যে আছেন, আমি ওখানে নাম বলার দরকার নেই, আমাদের দর্শকরা বুঝতে পারছেন যে কারা আছে এই জিঘাংসার রাজনীতির মধ্যে। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও
আমি কোনো রকমের কোনো স্পষ্ট ধারণা করতে পারি না। একসময় তিনি বলছেন বড় ভাই, আবার বলছেন না আমি ওইরকমভাবে বলি নাই, আবার বলছেন ওই রকম হবে। তা আমার কথা হচ্ছে যে যদি সরকার আন্তরিকতার সঙ্গে তদন্ত করেন, সুষ্ঠু তদন্ত করেন, স্বচ্ছ তদন্ত করে যদি সরকার সমস্ত বিষয়টি জনসমক্ষে প্রকাশ করেন, তাহলে মানুষ সেটা গ্রহণ করবে। সেই ক্ষেত্রে যিনি অপরাধী করুন এবং যেই দলেরই হন, সেই দলের ওই ব্যক্তির জন্য কোনো দায় দায়িত্ব না। যদি এটি রাজনৈতিকভাবে কোনো ব্যক্তি জড়িত থাকেন, ওই দলের ওই ব্যক্তি সম্পর্কে কেন তিনি ওই দল কেন রাজনৈতিকভাবে দায় দায়িত্ব নেবে? এটা তো খুব স্পষ্ট বিষয়, যেটা অবশ্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা দায় দায়িত্ব নেব না। নজরুল ইসলাম খান বলেছিলেন আজকে। তো এখন আবার খুব হাস্যকর সব মন্তব্য এখানে আসছে। এখন পুরো বিষয়টা হচ্ছে যে এখানে দু তিনটে জিনিস ঘটে গেছে। এর একটা হচ্ছে যে বিদেশিদের হত্যার ফলে বাইরের আমাদের বন্ধুরা অনেক বেশি রিয়্যাক্ট করেছেন, এবং এই রিয়াকশনটা কেন করেছেন সেইটা বোধহয় একটু খতিয়ে দেখা দরকার আমাদের। আর এই যে সরকারের দিক থেকে বলা হচ্ছে যে এখানে আইএস নাই, জঙ্গি নাই, আপনার নিশ্চয়ই মনে আছে, জনাব মঞ্জুরুল হাসান খানেরও মনে আছে যে আপনার বিডিআর ঘটনা যখন ঘটলো তখনও জঙ্গির কথা বলা হয়েছে। এবং এই গত কয়েক বছরে এমনকি এই যে 2015 সালের যে আন্দোলন শুরু দিকে বহুবার বলা হয়েছে যে খালেদা জিয়া আইএসের সঙ্গে আতাত করে এই সমস্ত রাজনীতি করছে, আন্দোলন করছে। এখন হঠাৎ করে শুনি যদি আইএসের সঙ্গে আতাত করে তাহলে বাংলাদেশে আইএস ছিল। এখন হঠাৎ করে শুনছি যে বাংলাদেশে আইএস বলে কিছু নাই, জঙ্গি বলে কিছু নাই, কোনো কিছু নাই। আর একটা কথা আমি এখানে আমাদের দর্শকদের জন্য বলতে চাই যে আমরা যে টার্মিনোলজিগুলি ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সে ব্যবহার করি সেইটাও বোধ করি ভাববার সময় এসছে। কারণ আমার জনগণকে তো একটা কিছু দিতে হবে আপনার। এখন ধরেন আপনি সন্ত্রাসী বলছেন, কাকে সন্ত্রাসী বলছেন? ইংরেজিতে সন্ত্রাসী তো টেরোরিস্ট। তো তাহলে প্রীতিলতা, সূর্য সেন এরা কি সন্ত্রাসী? ব্রিটিশদের চোখে এরা সন্ত্রাসী ছিল, আপনার চোখে কি সন্ত্রাসী? বলেন, আপনার চোখে তারা সন্ত্রাসী? বা এই যে জঙ্গি বলে হয়, মানে সেই ব্রিটিশ শাসনামল এবং এখন তো সে একরকম ভাবে দেখছেন কিনা? না না না, ব্রিটিশদের চোখে না, আমি আসতেছি সেখানে, বা যাদের কথা বলছেন তাদের একটা বিশ্বাস ছিল, সেই বিশ্বাস থেকে তারা মেরেছেন। সেই বিশ্বাস আপনি ব্রিটিশরা পছন্দ করেন বলে তারা ব্রিটিশদের চোখে সন্ত্রাসী, বা দেশের মানুষের চোখে না। আমি ওইটা বোঝানোর জন্য এখন যাদেরকে সরকার অভিযুক্ত করছে বা আইন শৃঙ্খলা বাহিনী অভিযুক্ত করছেন, তারা জনগণ তাদের সম্পর্কে কিভাবে আমি জানি সন্ত্রাসী নয় না, আমি সন্ত্রাসী বলবো না। তারা কি, তাদের সম্পর্কে জনগণের কি আন্ডারস্ট্যান্ডিং আপনি জানি না। কারণ তারা তাদের নিজস্ব দর্শন নিয়ে লড়াই করছেন। সেই দর্শনের আমি সেই জায়গাটাতেই আসছিলাম। আপনি একসময় জঙ্গি মিছিলের কথা বলতেন, আমি ওনাকে সাক্ষী মানছি। জঙ্গি মিছিল শ্রমিকদের, ছাত্রদের, আজকে সেই জঙ্গিটা অন্য জায়গায় নিয়ে গেছে, মশাল মিছিল হতে দেখলাম। হ্যাঁ, অন্য জায়গায় নিয়ে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলোর বিরুদ্ধে আন্দোলন করতে গেলে, এই সমস্ত বিরোধগুলিকে মোকাবেলা করতে গেলে মানুষের চেতনার জগতে পরিবর্তন আনতে হবে আপনাকে। এই লড়াইটা সাংস্কৃতিক লড়াই, এটা দীর্ঘস্থায়ী লড়াই। এইটা আমি ওনাকে দায়ী করব, উনি আমাকে দায়ী করবেন, এর মধ্য দিয়ে এই বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না। এক, দ্বিতীয় হচ্ছে পুরো বিষয়টা আমি লক্ষ্য করেছি যে গত কিছুদিন ধরে খুব সরলীকরণ করা হয়। সবাই বলেন যে এই সব গ্রুপগুলি জামাতের নাকি লেজুর। না, জামাতের রাজনীতি, আইএসের রাজনীতি, জেএমবির রাজনীতি, হিজবুত তাহরিরের রাজনীতি, আনসারুল্লাহ বাংলা টিমের রাজনীতি, প্রত্যেকটি রাজনীতি আলাদা। ধর্ম হয়তো সেখানে কমন থ্রেড, কিন্তু তাদের ওইটাকে প্রতিষ্ঠিত করবার, এগিয়ে নেওয়ার যে কৌশল সেটা সম্পূর্ণভাবে আলাদা। কাজেই এই যে জেনারেলাইজ করে ফেলা, মানে এদের উদ্দেশ্য যদি এক বলা হয়, না উদ্দেশ্য এক না তো, উদ্দেশ্য এক না তো আপনার, না উদ্দেশ্য এক বলার সুযোগ নাই, না উদ্দেশ্য এক বলার কোনো সুযোগ নাই আপনার। মানে ঘটনা ভিন্ন ভিন্ন ঘটাচ্ছে, কিন্তু উদ্দেশ্য যদি এক, কাজের ফর্ম তো ভিন্ন, কাজের ফর্ম ভিন্ন। কেউ ওপেন পলিটিক্স এর মাধ্যমে করছে, কেউ আন্ডারগ্রাউন্ড পলিটিক্স এর মাধ্যমে করছে, কেউ সন্ত্রাসের মাধ্যমে করছে, নাশকতার মাধ্যমে করছে। এক একজন এক এক পলিসি, ডিফারেন্স আছে। এটাকে এক মুশকিল হবে আপনার। আপনি তো মোকাবেলা, যেমন হিজবুত তাহরির, তারাও খেলাফতের কথা বলে, তারা কি কোনো রকমের কোনো সশস্ত্র জিনিসের মধ্যে আছে? নাই। তাদের পুরো বিষয়টা এখন পর্যন্ত হচ্ছে আপনার প্রচার প্রসারের মধ্যে। আবার আইএস যে খেলাফতের কথা বলে সেখানে আবার তাদের হচ্ছে তারা কিন্তু মাঠ দাঙ্গার মধ্যে আছে। আবার তালেবান, যেটা তালেবানদের মধ্যে আবার দুই ভাগ আছে, এক তালেবান আফগানিস্তানের, আরেক তালেবান হচ্ছে পাকিস্তানের। কাজে পুরো বিষয়গুলো আমাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। এবং আমার ধারণা আমাদের এইসব ব্যাপারে অন্তত আমি মনে করি যে জ্ঞানের সীমাবদ্ধতা আছে, যে কারণে আমরা বিষয়গুলোকে বুঝতে পারছি না আপনার। এইটা একটা খুব বড় সমস্যা। আবার যেমন ধরেন এই যে 2-3 দিন আগে দেখলাম এই যে আওয়ামী ওলামা লীগ, তারা পরস্পরের বিরুদ্ধে এমন সব বক্তব্য ব্যবহার করছেন। তো সেই ব্যাপারে সরকারের বক্তব্য কি? সরকার বলছেন আওয়ামী ওলামা লীগ সরকারের কোনো সংগঠন না।
তো তারা তাদের প্যাডের মধ্যে আওয়ামী লীগ অফিসের ঠিকানা ব্যবহার করেন এবং একদল আরেক দলকে বলছে তারা আনসারুল্লাহ বাংলা টিম আইএস এর লোক। তো সরকার সেখানে ইয়ে করছেন না কেন, সেখানে কিছু তদন্ত করছেন না কেন? কাজে পুরো বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি যে শেষ করে দিয়ে আমি এই জায়গাটাতে, সেটা হচ্ছে যে মানুষ কিন্তু পুরো বিষয়টা সম্পর্কে মানুষের মনে একটা ভিন্ন পারসেপশন তৈরি হয়েছে। আপনি গিয়ে রাস্তায় কথা বলেন, দেখবেন যে মানুষ একেবারেই সম্পূর্ণভাবে আপনার এই তদন্ত সম্পর্কে হতাশ, তদন্তের এখন পর্যন্ত যেসব ফলাফল বেরিয়েছে সেই সম্পর্কে মানুষের মনে সন্দেহ আছে। যাই হোক, আমরা সেই তদন্ত নিয়ে হতাশাগ্রস্ত হতে চাই না, আমরা সঠিক তদন্ত প্রত্যাশা করছি এবং আমরা মনে করি দুই বিদেশি হত্যাকাণ্ড সহ যাবতীয় যে ধরনের ঘটনাগুলো ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, সেটি সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। দর্শক, প্রাণফোটা নিউজ এন্ড ভিউজে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আপনাদের দুজন প্রিয় সিনিয়র অতিথিকে নিয়ে আবার আপনাদের কাছে আসবো। নিশ্চয়ই আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, আরেকবার স্বাগত প্রাণফোটা নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও ফিরে এসেছি আমাদের দুজন প্রিয় অতিথি নিয়ে। আমরা কথা বলছিলাম বাংলাদেশি দুজন যে বিদেশি নাগরিক হত্যা এবং এছাড়াও সর্বশেষ যে তাজিয়া মিছিলে আক্রমণের কারণে একজনের মৃত্যুবরণকে কেন্দ্র করে যে পরিস্থিতি, সেটা নিয়ে কথা বলছিলাম। আমরা একটু এই সংক্রান্ত বিষয়ে আরেকটি জায়গায় একটু আসি মঞ্জু ভাই, সেটি হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে 41 জন বিচারপতিকে হুমকি দেওয়ার হিজবুত তাহরিন তারা চিঠি বিলি করছিল, বিষয়টাকে সেভাবেই বলছে আইন প্রয়োগকারী সংস্থা, তাদেরকে সেখান থেকে ধরা হয়েছে, চিহ্নিত করা হচ্ছে। তো এই যে আমরা বলছি যে বাংলাদেশে আইএস নাই, খানিকটা আমরা বলি আবার জঙ্গি রয়েছে, এই যে জঙ্গি নিয়ে আইএস নিয়ে একটা সময় মনে হয়েছে যে বিএনপির সময় এটাকে আন্ডার প্লে করা হয়েছে কিনা, এখন আবার ওভার প্লে করা হয়েছে কিনা, যে ওভার প্লে করার কারণের জন্য এখন আবার সরকার সরে এসে বলছে না বাংলাদেশে আইএস নাই। এই যে জঙ্গি এবং আইএস নিয়ে যে এক ধরনের আছে কি নাই, নাই কি আছে, এই যে একটা বিষয়, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো খুবই অদ্ভুত ধরনের কথা আর কি। এটা খুবই কন্ট্রাডিক্টরি কথা। গভর্নমেন্ট বলছে কোনো সময় তারা ওভার প্লে করেছে, কোনো সময় আন্ডার প্লে করেছে, কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে যে আমাদের এখানে এই বিপদটা রয়ে গেছে। আমাদের এখানে অনেক শক্তি আছে যারা সন্ত্রাসী, যারা জঙ্গিবাদী, যারা সাম্প্রদায়িক এবং মৌলবাদী, এই শক্তিগুলি আছে এবং তাদের বিভিন্ন ধরনের তৎপরতা আছে। সেই তৎপরতা কোনো সময় রাজনৈতিকভাবে প্রচারণা, সাংস্কৃতিক প্রচারণা, সেগুলির মাধ্যমেও হয়, সন্ত্রাস এবং নাশকতা এগুলির মাধ্যমেও হচ্ছে, হুমকি ধামকি তারা দিচ্ছে, হত্যাকাণ্ড করছে, এগুলি তো অনবরত ঘটে যাচ্ছে। তারপরে আমরা কিভাবে বলি যে আমাদের এখানে জঙ্গি নাই, আমাদের এখানে সন্ত্রাসী নাই? এই ধরনের কথা, একটা অদ্ভুত কথা সরকার বলতে যাচ্ছে। যখন বিদেশ থেকে এই ধরনের কথা বলা হচ্ছে যে এই দুইজন মারা গেছে বিদেশি, কাজে এখানে বিদেশিদের নিরাপত্তা নাই, অমুক নাই, সেটার জবাব দিতে যে এই ধরনের কথা বলছে। গভর্নমেন্ট বলতে পারে যে এটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা, এটার ফলে সমস্ত বিদেশিরা যে বিপজ্জনক অবস্থা আছে এমন নয়। আমরা দেখেছি যে বিদেশিরা এবার পূজার অনুষ্ঠানে গিয়েছে, সেখানে বিদেশিরাই বলেছে যে তাদের কোনো নিরাপত্তা বোধের অভাব তাদের নেই। তো তাদেরকে এগুলি বলতে দেন, আপনি এগুলি আগবেড়ে কেন বলতে যাবেন? এবং একেবারে কন্ট্রাডিক্টরি কথা, এগুলি ছেলেমি যুক্তি সমস্ত দেওয়া হয়। এবং আমাদের আসলে যেটা সবসময় হচ্ছে যে অ্যাডহক বেসিসে গভর্নমেন্ট কাজ করে এবং পলিটিক্সই করে খুব বেশি এইসব বিষয় নিয়ে। যেটা করা উচিত, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে শনাক্ত করে তাদের শাস্তি দেওয়া উচিত। সেই জায়গাটা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধরনের পলিটিকিং এর জন্য এবং এই ধরনের কন্ট্রাডিক্টরি কথা বলার জন্য। সেটা আমার মনে হয় সরকার এখনো সময় আছে, কেননা আমার মনে হয় যে বাংলাদেশে একটা ষড়যন্ত্র কিন্তু ঘনিয়ে আসছে বলে আমার নিজের ধারণা হয় অনেক ঘটনা থেকে, যে একটা বিরাট ষড়যন্ত্র বাংলাদেশকে ঘিরে হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আজকে একটা জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে হবে এবং এটা দেখাতে হবে আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দল, আমি জামাতের কথা বলি না, এখানে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, সবাই আমরা এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের এগুলির বিরুদ্ধে, বাম দলগুলি রয়েছে, সবাই মিলে সবাই এই কথাগুলি বলা দরকার এবং সেইভাবে অবস্থানটা নেওয়া দরকার। সেটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে আর কি। জি, আমি বলি এখানে একটা উনি যে ঐক্যমতের কথা বলছেন, সরকারের পক্ষ থেকে এর আগেরটুকু বলে নিই একটু। সরকার কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সরকার একটা বিপদে পড়েছে, কারণ সরকারের একটা ঘোষিত নীতি হচ্ছে জিরো টলারেন্স টেরোরিজম সম্পর্কে।
এইটা সরকার বলে আসছে, কিন্তু ঘটনাগুলো যখন ঘটছে তখনই দ্বন্দ্বটা তৈরি হচ্ছে। তো এখন সরকার তাহলে মনে করছে যে তাহলে বাইরের পৃথিবীতে আমরা কি বলবো, আমরা এতদিন বলে আসছি জিরো টলারেন্স আমাদের পলিসি অ্যাবাউট দিস, এই সমস্ত অ্যাক্টিভিটিস সম্পর্কে, তারপর তাহলে এগুলি ঘটছে কেন দেশের মধ্যে? সেই জন্যে সরকার এক ধরনের যাতে বাইরে নিন্দার সম্মুখীন না হন বা সমালোচনার সম্মুখীন না হন, সেই জন্য বলছেন যে আমরা এখানে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। কিন্তু আমি মনে করি যে সাংগঠনিকভাবে না থাকলেও যেহেতু এরা যে ধরনের আদর্শকে অনুসরণ করে সামনে যায়, সে আদর্শের একটা খুব শক্ত আবেদন আছে। এবং আজকে এই যে সাইবার টেকনোলজির কারণে বহু আমাদের তরুণ তরুণীরা ওই সাইবার টেকনোলজির কারণে এক ধরনের ইমোশনাল প্রপাগান্ডা বা ক্যাম্পেইনের শিকার হচ্ছেন। এখন আসি আপনার ওই কথায় যে ঐকমত্যের ব্যাপার, নিঃসন্দেহে একটা রাষ্ট্র বা একটা জাতি যখন সংকটে পতিত হয় তখন দুইভাবে ঐকমত্য হতে পারে, সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ, অটোমেটিক একটা হতে পারে। তবে আজকালকার যুগে অটোমেটিক হওয়া সম্ভব না। 1971 সালে আপনার যদিও আপনার ওই রকমভাবে ঐকমত্যের কথা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়নি, কিন্তু জনগণের পর্যায়ে এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছিল। সেখানে মানুষ কিন্তু আদর্শ দিয়ে, বিশ্বাস দিয়ে একজন আরেকজনকে, তাদের কাছে লক্ষ্যটা ছিল আমাকে স্বাধীন করতে হবে, স্বাধীনতা নিয়ে আমি লড়াই করব। এইটা ছিল মানে মূল একতার বিষয়টা। আজকেও যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে আমরা যদি জাতি হিসাবে অবস্থানগতভাবে ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে কিন্তু এই সংকটকে আপনি উত্তরণ করতে পারবেন না। এবং এই সংকট উত্তরণের জন্য যেমনিভাবে নিজেদের মধ্যে আমাদের র্যাঙ্কস ক্লোজ করা প্রয়োজন, ঠিক তেমনিভাবে এগুলো কেন হচ্ছে সেই বিষয়টাও আলোচনা করা প্রয়োজন। কারণ আপনি যদি কোনো ঘটনার কারণ আলোচনা না করেন তাহলে কিন্তু আপনি সেই ঘটনার সমাধান করতে পারবেন না। কাজেই সরকারকে অহমিকা বাদ দিয়ে সবাইকে ডাকতে হবে, বসতে হবে যে আজকে কেন এই সমস্যাটা হচ্ছে, এই সমস্যার কারণটা কি। এবং একই সঙ্গে এইটাও মনে রাখতে হবে আমাদের যে ডেমোক্রেটিক স্পেস যখন সীমিত হয়ে যায় তখন কিন্তু এই ধরনের ঘটনার করে অনেক বেশি উদ্ভব ঘটে বা অনেক বেশি বিকাশ হয়। কিন্তু ডেমোক্রেটিক স্পেস আপনি অ্যালাউ করবেন না, তখন কিন্তু আপনি এটা আশা করতে পারেন না যে এই ধরনের ঘটনার বিকাশ হবে না। জি দর্শক, আমরা শুনছিলাম যে একটা জাতীয় ঐক্যমতের প্রসঙ্গে এসছে এবং সরকারকে সেই আহ্বান জানানোর জন্য আজকে দুজন আলোচক সেই প্রত্যাশা করেছেন। আমরা একইভাবে প্রত্যাশা করি সরকার নিশ্চয়ই, যেহেতু চালকের আসনে রয়েছেন, সরকার সে আহ্বান জানাবেন এবং যাদেরকে আহ্বান জানাবেন তারাও কিন্তু সে আহ্বানে সাড়া দিয়ে আমাদের যে জাতীয় যে সংকটের কথা বলা হচ্ছে সেই সংকট নিরসনে সকলে একসাথে একতালে এক লয়ে কাজ করবেন। প্রাণফোটা নিউজ অ্যান্ড ভিউজ এই পর্যন্তই। আগামীকাল দেখার আমন্ত্রণ রইল একই সময় অন্য কোনো অতিথির সঙ্গে আপনাদের আবার দেখা হবে। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে মিলে ভীষণ ভালো থাকবেন।